মন বসে না পড়ার টেবিলে, মন পড়ে আছে ইতালিতে। স্কুল কলেজে যাওয়া মানে যেন কেবলই ইতালি যাওয়ার আগের সময়টা কাটানো, একবার ডাক পড়লেই উধাও। এটাই মাদারীপুরের রাজৈর এলাকার শিক্ষার চিত্র। ওই এলাকার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই এই করুণ দশা দেখতে পাবেন। শুধু শিক্ষা প্রতিষ্ঠান দেখা নয়, একটা ভিন্ন সামাজিক বাস্তবতাও অনুধাবন করতে পারবেন। যাবেন আমাদের সাথে? মাদারীপুরের রাজৈর এলাকার লুন্দি সরকারি ডিগ্রি কলেজ। ইতালি যাওয়ার লিবিয়া গেম নিয়ে অনুসন্ধান করতে করতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে চলে এসেছি। প্রথমেই একটা ক্লাসরুম চোখে পড়ল, হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী আছে। এরপর আরেকটি ক্লাসরুমের দিকে এগিয়ে যাই। কোন সেকশনের ক্লাস হচ্ছে? কোন? ইন্টার সেকেন্ড ইয়ার। এই ক্লাসে শুধু নারী শিক্ষার্থী আছে। ম্যাডাম, আপনার কিসের ক্লাস নিচ্ছেন আপনি এখন? সোশ্যাল ওয়ার্ক। কোন ক্লাস এটা? এটা সোশ্যাল ওয়ার্কের দ্বিতীয় পত্র। 3, 5, 7, 8, 9, 10, 11, 12, 13 জন আছে। কোনো ছেলে স্টুডেন্ট নাই আপনার? বেসিক্যালি এখানে ছেলে স্টুডেন্ট কম, কারণ এখানে ইতালি প্রবাসী বেশি, তারপরও আসে কম, ভর্তি হয় কম। তারপর প্রতিদিনের চিত্রই এরকম। প্রতিদিনের চিত্র 2 জন 3 জন থাকে। আপনারা সবাই কি পড়াশোনা কত দূর পর্যন্ত করতে চান? হ্যাঁ, আচ্ছা, কেউ একজন যার চেহারা দেখা যাচ্ছে না সে বলেন। কত দূর পর্যন্ত করতে চান? কেউ? ইন্টারমিডিয়েট? অনার্স? না, শেষ পর্যন্ত কেউ মুখ খুলল না। হতে পারে জড়তা থেকে এমন হয়েছে। শুধুই জড়তা, নাকি এর ভেতরে ভিন্ন গল্পও আছে? এই কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুখদেব চন্দ্র বণিক অবশ্য ভিন্ন তথ্য দিচ্ছেন। আমাদের ছাত্রর চাইতে ছাত্রীর সংখ্যা হলো বেশি। ছাত্র যারাই ভর্তি হয় কেন, তারা হওয়ার পরে জাস্ট এই বিদেশে যাওয়ার আগ পর্যন্ত কলেজে কিছুদিন থাকে, এরপরে তারা বিদেশে যখন লাইন গেট হয়ে যায় তখন তারা ওইদিকে ধাবিত হয়। রিসেন্ট যেই ঘটনা, যেমন এই বছর যারা এসএসসি পরীক্ষা দিল, আমার 5 জন ছাত্র তারা আপনার রিটেন পরীক্ষা দিছে, পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। প্র্যাকটিক্যালের আগ মুহূর্তে তারা লিবিয়াতে চলে গেছে ইটালি যাওয়ার জন্য। এই প্র্যাকটিক্যাল পরীক্ষা আপনার 7 দিন পরে কিন্তু শুরু হইতো, কিন্তু সেই 7 দিন তোমাতে তারা অপেক্ষা করলো না, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিতে পারলো না, দিল না। পরীক্ষা দিতে হবে, ভালো একটা এডুকেশন নিতে হবে, ভালো কিছু আমাকে করতে হবে, সেই ধরনের মানসিকতাই নাই। সব হইল আপনার এই টোটাল এই জোনটাই এখন, মানে আপনি যদি বলেন মাদারীপুর, শরীয়তপুর, এখন গোপালগঞ্জ, হ্যাঁ, এই টোটাল জোনটাই আপনার ইসের দিকে ধাবিত হয়েছে, বিদেশমুখী। এই জায়গা থেকে আপনার যেইভাবে যাচ্ছে, যেইভাবে মানে এই গেম করতে যেয়ে মারা যাচ্ছে, যেইভাবে ধরা খাচ্ছে, হ্যাঁ, আপনি তারপরে তো গার্জিয়ানরা পাঠাইতেছে, এবং তারা জানে যে এটা জীবন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে এটার অর্থটা এরকম দাঁড়ায় যে ওই যে একটা প্রবাদ আছে, বাঁচলে গাজী মরলে শহীদ। বাঁচলে গাজী মরলে শহীদ। ছেলে শিক্ষার্থীরা যখন এমন মন্ত্রে দীক্ষিত, তখন পড়ার টেবিলে তাদের মন বসবে না, এটাই হয়তো স্বাভাবিক। এই স্বাভাবিকতার কারণে কলেজে কখনো কখনো শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকদের উপস্থিতি বেশি হয়ে যায়। আমাদের মেয়েদের যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে এই এলাকার মেয়েদের গার্জিয়ানরা ওই ইটালির একটু ভালো ছেলে পাইলে পরে মেয়েটারে বিয়ে দিয়ে দিচ্ছে। ইভেন এমনও হয়, এমন অনেক পরিবার আছে যারা আপনার এই মেয়েকে কলেজ থামাতি, তার ছেলে তো আন্ডার ম্যাট্রিক পাস করে নাই, কিন্তু মেয়ে যদি এসএসসি পরীক্ষা পাশ করে যায় বা হয়, হ্যাঁ, তখন হয়তো ছেলে তাকে করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না। এই মানসিকতা থেকে কিন্তু অনেক মেয়ের কিন্তু পড়াশোনা হচ্ছে না। কয়েক বছর আগে আমার একজন স্টুডেন্ট ছিল, ছাত্রী ছিল, হ্যাঁ, সেই ছাত্রী আপনার জাস্ট পরীক্ষার 1 মাস আগে তার বিয়ে ঠিক হইল এক প্রবাসী ছেলের সাথে। তো ওর বিয়ে ঠিক হওয়ার পরে ওর গার্জিয়ান আমারে দাওয়াত করতে আসলো। তাই আমি বললাম যে আপনি আপনার মেয়েটাকে
তো এই পরীক্ষার পরেও তো ছেলেটার কাছে বিয়ে দিয়ে দিতে পারতেন, তো এই মুহূর্তে দিলেন। ও তো পড়ালেখাটা শেষ, ও তো আর পড়ালেখা করতে পারবে না। বিয়ের পরে স্বাভাবিকভাবে 1-1.5 মাস আছে পরীক্ষার বাকি, এখন এই সময় ও শ্বশুর বাড়ি যাবে, এই করবে, ওর স্বামী থাকবে, হ্যাঁ, তো ওর কি পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে? তখন তার গার্জিয়ান কথা হলো যে স্যার, এত ভালো সম্বন্ধ তো আমি আর নাও হইতে পারি, সে তো অপেক্ষা করতে পারবে না স্যার। এমন বাস্তবতার কথা আপনারা কতজন জানতেন? ছেলেদের শিক্ষা কম, তাই মেয়েদের শিক্ষারও লাগাম টেনে ধরা হয় এই ভয়ে যে মেয়ে ছেলের চেয়ে বেশি শিক্ষিত হলে তো বিয়ে দেয়াই কঠিন হয়ে যাবে। বাস্তবতা আরো ভালোভাবে বোঝার জন্য এই লুন্দি কলেজের শিক্ষকেরা আমাদের অনুরোধ করলেন কোনো একটি ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলতে। আমরা এখন যে ক্লাসরুমে এসেছি সেখানে মোট 8 জন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে, 5 জন মেয়ে, 3 জন ছেলে। আসসালামু আলাইকুম। একটু স্যার ডিস্টার্ব করতে আসলাম, কথা বলা যাবে? এটা কোন ক্লাস হচ্ছে? এটা হলো দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আপনারা কয়জন আছেন? 40 জন। আচ্ছা, একটু জিজ্ঞেস করে একটু 1 মিনিট সময় নিব। আপনার নাম কি? আমার নাম সাকিব আহমেদ। এই ক্লাসের স্টুডেন্ট কেমন? কেমন স্টুডেন্ট? আলহামদুলিল্লাহ ভালো আছে। কতজন? 40 জন আছে। তো অ্যাবসেন্ট থাকে বেশিরভাগ সময়? যদি থাকে, কি কারণ বলেন তো? মানে দুষ্টামি করে আসে না। দুষ্টুমি করে আসে না। আপনার নাম কি? আমার নাম রিফাত। আপনি এখানে পড়াশোনা করেন? জি। এখানে কেমন স্টুডেন্টরা নাকি বেশিরভাগ সময় অ্যাবসেন্ট থাকে, বাইরে যেতে স্বপ্ন থাকে, বিষয়টা কি? বিষয়টা সবার তো এক না, মন মানসিকতা, কেউ পারিবারিক কাজ থাকতে পারে বা কেউ আসে এই সপ্তাহে 3-4 দিন একটু ভালোই আসে, আবার 2-1 দিন ভালো আসে না। আপনার ফ্যামিলিতে দেশের বাইরে কেউ থাকে? না, কেউ থাকে না। আপনার ফ্যামিলিতে থাকে? না। থাকে না। আপনার ফ্যামিলিতে জি থাকে। কোথায় থাকে? ইতালি। তাহলে আপনাকে কবে নেবে? যাবো, আর আছি সপ্তাহখানিক পর যাবো। সপ্তাহখানেক? জি। তাহলে তো এই পড়াশোনা শেষ হবে না। জি না। হ্যাঁ? জি না। কিভাবে যাবেন? লিবিয়া দিয়া কি এখন কি লিবিয়া দিয়ে প্রথমে কোন দিকে যাবেন? যাব, সৌদি আরব, হ্যাঁ। ওখান থেকে ডাইরেক্ট লিবিয়া। লিবিয়া দিয়ে তারপর ওখানে যে কি করতে হবে? ওখানে মানে ওরকমভাবে গেম দিয়ে নেবে। অপেক্ষা করতে হবে। জি। তো এখানে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছার সম্ভাবনা এখন কি রকম? এখন একটু মোটামুটি ভালো আছে, মানে ওরকম ধরপার খায় না, তার জন্য একটা রিস্ক নিতেছি। সপ্তাহখানিক আছেন বাংলাদেশে? জি। খারাপ লাগছে? জি। কি জন্য খারাপ লাগছে? মানে সবাইকে ছেড়ে যাবো গা, তার জন্য। আর ভালো লাগছে কি জন্য? ভালো লাগছে, দেশে মানে টাকা না থাকলে দাম নাই এরকম, তাই জন্য। বিয়ে শাদীও করাও কঠিন। জি। জি। আসলে কি এরকম না যে হ্যাঁ, জি, কি জি। হয় এখানে, মানে সোসাইটিতে কিভাবে চিন্তা করে ছেলেদেরকে? চিন্তা হয় যে ইটালি ছাড়া এখন কোনো মেয়ে দেয় না ওরকম, তাই সবাই ইটালি পাত্র খুঁজে, ওরকম কিছু। ওকে, কেমন খরচ পড়বে? খরচ পড়বে আর কি 22 লাখ ওরকম, মানে ওখানে গেম দিয়ে নেবে। 1 সপ্তাহ পরে যদি আপনি রওনা দেন, ইতালিতে কবে পৌঁছাতে পারেন? সেটা বলা যাবে না, কেন? নির্দিষ্ট এটা বলা যায় না। এটাতে অনেক বিপদের কথাও শুনি, সেটা আপনি জানেন? জি। কি বিপদ? যেরকম ধরা খাইতে পারে, মানে গেম দিলে ধরা খাইতে পারে, বা সাগরে কোনো সমস্যা হলে, বোর্ডের যদি কোনো সমস্যা হয়, সেহেতু একটা রিস্কের ব্যাপার এটা, মানে। রিস্ক মানে জীবনের রিস্ক তো। জি জি। এই রিস্ক আপনি নিচ্ছেন কিভাবে? নিচ্ছি পরিবারের দায়িত্ব নেব বলে, বা এই 22 লাখ টাকা কিভাবে জোগাড় হয়েছে, কে দিল? আমার দুলাভাইরা দিছি, দুলাভাই কোথায় থাকে? ইটালি। ও, সে পুরো পথ সে আপনাকে ওখানে রিসিভ করবে? জি জানি। আপনার আর ভাই আছে? ভাই নেই, 2 বোন, আমি একা। বাবা মা? বাবা মা আছে, তাদেরকে কে দেখবে? তারা বাসায় থাকবে, বাবা মা, বোন আছে। লাস্ট একটা কথা বলি যে এই যাওয়ার মাধ্যমে অনেকেরই তো বড় বড় বিল্ডিং করে ফেলছে, দামি বাইক চালায়, টাকা পয়সা উড়ায়। আপনার কি কি স্বপ্ন কাজ করে? আমার ওরকম স্বপ্ন নাই যে মা বাবার মুখে হাসি ফোটাবো, বা একটা ভালো একটা ঘর দিব, এই। বিল্ডিং একটা উঠবে। জি।
কিন্তু বাবা মা আপনাকে সাপোর্ট দিচ্ছে। জি, বোন সাপোর্ট দিছে, বোন দুলাভাই সাপোর্ট দিছে, বাবা মা তো আছেই। কিন্তু এটা লিবিয়া দিয়ে না আগে অন্য কোনো দিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না? ছিল, মানে তারা ওরা আর কি বাংলাদেশে বেশি দিন থাকতে ভালো লাগে না, এই জন্য মানে আপনার বয়স কত? 18+। পাসপোর্টে কত? পাসপোর্টে 18+ দেওয়া, 18 দেওয়া। মানে বাড়াতে হয়েছে বয়স? জি, কতদিন বাড়াতে হয়েছে? প্রায় 6 মাস, মানে কোমানি ছিল, 17 বছর ছিল পড়াশোনার জন্য, তাই 6 মাস বাড়াইছি। টাকা না থাকলে দাম নাই, ইতালি প্রবাসী না হলে কেউ মেয়েও দেবে না। তাই মনে মনে ইতালিতে চলেই গেছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী তাহমিদ মিয়া। এখন বাংলাদেশে তার ভালোই লাগে না, ইতালিতে যাওয়ার জন্য অনেক তাড়াহুড়ো। তাই সব জেনে শুনেই ভয়ঙ্কর লিবিয়া গেমে ঝাঁপ দিচ্ছে তাহমিদ মিয়া। বাঁচলে গাজী, মরলে শহীদ। রাজুরের ছেলে মেয়েদেরকে আপনি দেখবেন যে যা ভর্তি হয়, হ্যাঁ, তার 20% ছেলে মেয়ে কলেজে উপস্থিত হয় না। আজকে যাকে দেখলেন কালকে তারা দেখবেন না, কালকে যাকে দেখলেন পরশু দিন তাকে দেখবেন না। আমার পাশের বাড়ির লোক 3 তলা বিল্ডিং আছে, আমার মনে করেন একটা টিনের ঘর, আমার ছেলেকে যদি পাঠাইতে পারি তা আমি তো 3 তলা বিল্ডিং করতে। এই যে মানসিকতাটা গ্রহ করে গেছে, এই কারণে সব কিছু। এই কলেজের মনোবিজ্ঞান বা সাইকোলজি বিভাগের শিক্ষক সাবিয়া পারভিনের সাথে কথা বলতে চাই। এখানকার শিক্ষার্থীদের যে মনোজগতের উপরে কি প্রভাব, তারা কি চিন্তা করে, সেই বিষয়টা তার কাছ থেকে জানতে চাইবো আমরা। আমাদের এই এরিয়াটা প্রবাসী প্রবণ, এখানে সবাই বিদেশে যেতে চায়, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে চায়। তাদের পড়াশোনা এই ক্ষেত্রে তাদের মানে দ্বিতীয় চ্যাপ্টারে পড়ে যায়, যার কারণে তাদের পরিবার থেকেও অত্যন্ত চাপ থাকে। তার একটা উদাহরণ হচ্ছে আমাদের কলেজে এখানে চাকরি করে 3য় শ্রেণী কর্মকর্তা ছিল নাহিদ হাসান। ও কিন্তু এখানে 3য় শ্রেণী গ্রেড কর্মকর্তা, একটা সরকারি চাকরি। তারপরেও সে কিন্তু কিছুদিন আগে আমাদের চাকরি ফেলে ও মানে 48 লক্ষ টাকা খরচ করে ও এখন মানে লিবিয়া ধরা পড়ে আছে। 48 লাখ টাকা জি জি, ইতালিতে পৌঁছাতে পেরেছে? এখনও পৌঁছাতে পারে নাই। যে ওখানে লিবিয়া, ওখানে ওই মাফিয়াদের কাছে আটকা ছিল, এখন বের হয়েছে, এখনও গেম হতে পারে নাই। তারপরে বের হওয়ার পরে সে অপেক্ষা করছে ইতালিতে যাওয়ার। কারণ এখন আবহাওয়া ওখানে খারাপ, তারা অপেক্ষা করছে যে একটা সুইটেবল টাইমে তারা চলে যাবে। এই রকম পরিস্থিতির মধ্যে শিক্ষকতার কাজটা আপনাদের জন্য কতটুকু? আমাদের জন্য এখন মানে এই কলেজে এটা এখন লজ্জাজনক পরিস্থিতিতে আমরা পড়ে গেছি যে স্টুডেন্টের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি হয়ে গেছে। মানে ক্লাসে এদের অনুপস্থিতি এবং ক্লাসে আসলেও এদের মনোযোগিতা পড়াশোনার প্রতি থাকে না, যার কারণে মানে এই পড়াশোনা এদের কাছে একদম অপশন, যে এটা শুধুমাত্র টাইম পাস। মেয়েগুলির ক্ষেত্রে 2-1 ক্ষেত্রে শুধু না, প্রায় স্টুডেন্টদের ক্ষেত্রেই হচ্ছিল যে মেয়েগুলিরা চায় একটা ভালো বিদেশগামী একটা ছেলের সাথে, ইতালিগামী একটা ছেলের সাথে বিয়ে হলে এদের পরবর্তী ভবিষ্যৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকবে, তারা শহরে একটা বাসা নিয়ে থাকতে পারবে, তারা মানে মার্কেটিং করতে পারবে, এটাই ওদের মানে। আর এছাড়া ছেলেদের তো আছেই যে তারা শুধু বিদেশ যাবে, এখানে পড়াশোনা কোনোই ভূমিকা রাখে না। মেয়েদেরও এই ধরনের টেন্ডেন্সি যে তারা একটা ইতালি প্রবাসীর ছেলের বউ হবে, জাস্ট এটাই। একটা জিনিস আমি জানতে চাই, সেটা হলো যে শুধু ইতালি প্রবাসীদের ডিমান্ডই কি বেশি নাকি অন্য প্রবাসী? এই অত্র অঞ্চলে এখানে ইতালি প্রবাসী বেশি, অন্য এরিয়া বলতে নেই। মানে সৌদি বা কাতার বা কুয়েত, মিডল ইস্ট, এখানে কোনো মিডল ইস্টের কেউ নেই, সবাই ইতালি। এখানে ফ্রান্সেরও কেউ নেই, পাশে শুধুমাত্র একটা বাড়ি আছে, ওরা ইংল্যান্ডে থাকে, আর কেন, সবাই ইতালি। শিক্ষার্থীর চেয়ে শিক্ষকের সংখ্যা বেশি, তাহলে এই কলেজের ফলাফল কেমন হতে পারে একবার অনুমান করে নিতে পারেন। এখানকার শিক্ষকেরাও এসব কারণে বড় ধরনের মানসিক চাপে থাকেন। তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে শিক্ষা দিতে এসেছেন, কিন্তু যাদের শিক্ষা দেবেন তারাই নেই। লন্দি কলেজের এমন চিত্র দেখে যখন আমরা বের হয়ে আসব, তখন সামনে এসে দাঁড়ালেন এই কলেজেরই অফিস সহায়ক খাদিজা বেগম। তার ছেলেও যে ওই পথে নেমে নিখোঁজ। আমার ছেলে আজকে 1 বছর 4 মাস ধরে নিখোঁজ আছে। সে গেছে হলো আপনার আফ্রিকার ওইখান থেকে আর কি, মোলতানিয়ার একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্র থেকে ওইখান থেকে গেম হয়েছে, ওইখান থেকে আমার ছেলে নিখোঁজ। মৌরিতানিয়া? হ্যাঁ, মৌরিতানিয়া, ওইখান থেকে আমার ছেলে নিখোঁজ আছে। জানি না আল্লাহ বাঁচায় রাখছে কিনা, তাও জানি না কোথায় আছে কি আছে। দালালরা সব পলাতক, কেস করা হয়েছে, কিন্তু দালালরা কাউরে ধরতে পারিনি এখনো। আপনার ছেলে 1 বছর হলো আপনার সাথে কোনো যোগাযোগ নাই? 1 বছর 4 মাস।
কোনো যোগাযোগ নাই। না, কোনো যোগাযোগ নাই। ছেলের চিন্তে চিন্তে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। তাহলে সে মৌরিতানিয়াতে কিভাবে কোন রুট দিয়ে গেছে? বাংলাদেশ থেকে উজবেকিস্তান গেছে, ওইখান থেকে মুলতানিয়া পর্যন্ত বিমানে নিছে। দালালরা বলছিল বিমানেই নিবে, কিন্তু ওইখান থেকে ওরা পানিপথে গেম দিছে। গেমের আগে ছেলে কথা বলছিল যে আম্মু এখন আমাদের আনছে, ঘাটে আনছে। তারপরে আর কোনো কথা বলতে পারি না, মোবাইলও সেই থেকে বন্ধ। ওই সমুদ্র পার হয়ে কোথায় যাওয়ার কথা ছিল? স্পেন। আচ্ছা, আপনি আপনার ছেলেকে পাঠানোর জন্য কত টাকা খরচ করেছিলেন? টাকা তো অনেক টাকাই খরচ করছি। টাকা তো মনে করেন 20 লাখের উপরে ওরা নিচ্ছে। তারপরে ছেলে নিখোঁজ হওয়ার পরে আরও টাকা দাবি করে নিচ্ছে। টাকা অনেক টাকাই গেছে। মিলে 30-এর মতো না বেশি? হ্যাঁ, আরও বেশি। 30 লাখেরও বেশি। যাদের মাধ্যমে পাঠাইছিলেন তারা কি জানাচ্ছে আপনাকে? তারা এখন বর্তমানে আমাদের ফোনই রিসিভ করে না। তারা বলছে, প্রথমে বলছিল যে আপনার ছেলে রিসিভ হয়েছে, আপনার ছেলের খোঁজ খবর পাবেন, 2-1 দিন ভিতরে কথা বলবে, এই কথা বলছিল। পরে আমরা দেখি ছেলে 2-1 দিন গেছে, কথা বল না, চাপ দিছি। তারপরে বলে যে ধরা খাইছে, জেলে আছে, আমরা সারাই আনতেছি, এই কথা বলে আমাদের 6 মাস বুঝাইছে। তারপর থেকে তো ওরা ফোনই ধরে না। ওই 6 মাস পরে কি ছেলের সাথে কথা হয়েছিল? না, কোনো কথা হয় না। ছেলের কোনো খোঁজই নেই। ওর সাথে আরও 4 জন ছেলে নিখোঁজ। দালালরা বর্তমানে বাহিরে আছে, গিরিজ আছে, ওরা 7 ভাই দালালি করে। মুলতানিয়ায় বর্তমানে 1 ভাই আছে, ওইখানে এখনও দালালি করতেছে ওইখানে। আরও 2-3 ভাই ইটালি থাকে, আর 1 ভাই থাকে ওই যে দুবাই। এদের কাজই দালালি করা। আপনার ছেলে মেয়ে কয়জন, বা তাকে কেন আপনি বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন? আমার ছেলে মেয়ে 4 জন। আমার হলো 3 ছেলে 1 মেয়ে। আমার ছেলে আর কি বিদেশ যাওয়ার জন্য অনেক পাগলামি করছে। আমার ছেলে এই কলেজেই পড়ছে। কোন ক্লাসে পড়তো, কিসে পড়তো? ও ইন্টার ফার্স্ট ইয়ারে পর্যন্ত পড়ে আর বললো না। তারপর বলতেছি আম্মু বিদেশে যাব। অনেক আর কি আমি পাঠাইতে চাই না। পরে তো মনে করেন আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে, তারপরে আমার আত্মীয় স্বজন সহযোগিতা করছে, তাদের টাকা পয়সা দিয়ে ওইভাবে বিদেশে পাঠাইছি। মা হিসেবে বলতেছে আমার মনে হয় যে আমার ছেলে হয়তো বাইসে আছে। আমার কোনো সময় মন থেকে খারাপটা আসে না। আমি এখনও ছেলের আশা নিয়ে বাইসে আছি। আমি এখন আমার ছেলের ফেরত চাই। লিবিয়া গেম এসব এলাকার মানুষের চিন্তা ভাবনায় এমনভাবে প্রবেশ করেছে যে এ ব্যাপারে কথা বলতেও অকপট তারা। এমনকি সব জেনে শুনেই তারা ওই পথে নামে। তারা জানে ওই পথে বেঁচে থাকাটা অনিশ্চিত। তারা জানে ইতালিতে পৌঁছানোটাও অনিশ্চিত। কিন্তু তাদের কাছে এটা যেন একটা নেশা, যে নেশার ঘোর কাটানো যায় না। তারা ভাবে অন্যজন মারা গেলেও হয়তো তার জীবনটা বেঁচে যাবে, অন্যজন নির্যাতিত হলেও হয়তো সে রক্ষা পাবে। তারপর ইতালিতে রঙিন জীবন হবে তার, পছন্দ মতো নারীকে বিয়ে করতে পারবে। এখানে তার ভিটেতেও অট্টালিকা উঠবে। দেখা হবে আগামী পর্বে। আজ চলে যাচ্ছি, আবার আসবো বলে।